গ্রামার লাইনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামার লাইনের আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডভার্ব পার্ট 3। অ্যাডভার্ব পার্ট 3 আজকে আমরা আলোচনা করব রুলস অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব সংক্রান্ত কিছু বিশেষ নিয়মাবলী, যেগুলো অ্যাডভার্বের ব্যবহার করার ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে জানা জরুরি এবং সঠিকভাবে অ্যাডভার্বের ব্যবহারটা করতে পারার যে সামর্থ্য সেটা আমাদের এই ভিডিওটা দেখার মাধ্যমে তৈরি হবে। তো শুরু করি। রুল নাম্বার 1। রুল নাম্বার 1-এ কী বলছে? বলছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম মানে সময় সংক্রান্ত অ্যাডভার্ব। কোনগুলো ব্র্যাকেটে দেওয়া রয়েছে? যেমন অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা, অফেন মানে প্রায়, অলরেডি মানে ইতিমধ্যে, জাস্ট মানে এইমাত্র, নেভার মানে কখনো না, এভার সবসময়, সামটাইমস মাঝে মাঝে, ফ্রিকোয়েন্টলি ঘন ঘন, জেনারেলি সাধারণত, রিসেন্টলি সাম্প্রতিককালে, ইউজুয়ালি সাধারণত, সেলডম কদাচিৎ, হার্ডলি প্রায় না, রেয়ারলি কখনো কখনো, নর্মালি স্বাভাবিকভাবে। তো এই যে অ্যাডভার্ব অফ টাইম, সেগুলো সাধারণত যে ভার্বকে বিশেষিত করে, অ্যাডভার্বের কাজ তো ভার্বকে বিশেষিত করা, যে ভার্বকে বিশেষিত করে তার আগে, ঠিক আগে, জাস্ট বিফোর দ্য ভার্ব ইট কোয়ালিফাইজ। অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম যে ভার্বগুলোকে কোয়ালিফাই করে তার ঠিক আগেই বসে। যেমন উদাহরণে বলছে মাই ব্রাদার অফেন কামস এভরি সানডে। আমার ভাই প্রায়শই প্রত্যেক রবিবারে আসে। মানে যখন আসে তখন রবিবারেই আসে। তো কামস এই ভার্বটাকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব অফ টাইম, এইটা অ্যাডভার্ব, এটা হচ্ছে ভার্ব। ঠিক তার আগে কিন্তু বসেছে অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। রুল 2-তে বলছে অ্যাডভার্ব অফ ম্যানার। এটা ছিল অ্যাডভার্ব টাইম, এবার হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। ম্যানার মানে কি? যেভাবে কোনো কাজ সম্পন্ন হয়, যেভাবে। তো সেই ক্রিয়াগুলো কি হয়? যদি ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব হয়, ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম নেই তাকে অকর্মক ক্রিয়া ইংরেজিতে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তো সেই ক্রিয়াপদের পরে বসবে, তবে ট্রানজিটিভ ভার্ব হলে আগে বা পরে দুটোই হতে পারে, দুটো জায়গায় বসতে পারে। অর্থাৎ খেয়াল রাখতে হবে অ্যাডভার্ব অফ ম্যানার ইনট্রানজিটিভ ভার্বের আগে এবং ট্রানজিটিভ ভার্বের আগে বা পরে বসে। যেমন উদাহরণে বলা আছে হি স্লেপ্ট সাউন্ডলি লাস্ট নাইট। গতকাল রাতে সে গভীরভাবে ঘুমিয়েছিল। সাউন্ডলি মানে গভীরভাবে। তো এখানে স্লেপ্ট এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এর কোনো কর্ম নেই। তাই ইনট্রানজিটিভ ভার্বের পরে সবসময় খেয়াল রাখতে হবে ইনট্রানজিটিভ ভার্বের পরে বসবে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো কিন্তু পরেরটাই দেখি হি ব্রিফলি ন্যারেটেড দ্য ইনসিডেন্ট। সে সংক্ষিপ্ত রূপে ঘটনাটি বর্ণনা করেছিল। তো ন্যারেটেড এই ভার্বের অবজেক্ট হলো ইনসিডেন্ট, এইটা অবজেক্ট, অর্থাৎ এই ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ এই ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের আগে বসতে পারে, আবার পরেও বসতে পারে। এটাকে আমরা এভাবেও লিখতে পারি হি ন্যারেটেড দ্য ইনসিডেন্ট ব্রিফলি। ব্রিফলিটা শেষেও নিয়ে যাওয়া যাবে, কিন্তু এই সেন্টেন্সে সাউন্ডলি কখনোই স্লেপ্টের আগে বসতে পারে না। তাহলে মাথায় রাখতে হবে ইনট্রানজিটিভ ভার্বের আগে, ইনট্রানজিটিভ ভার্বের পরে এবং ট্রানজিটিভ ভার্বের আগে বা পরে অ্যাডভার্ব অফ ম্যানার বসে। 3 নম্বর রুলে বলছে যদি কোনো বাক্য অ্যাডভার্ব দিয়ে শুরু হয় এবং সেটা যদি জোর দিয়ে বোঝায়, অর্থাৎ এমফাসাইজ করা হয়, তাহলে ভার্বের ইনভার্টেড ফর্ম মানে বিপরীত, ইনভার্টেড কথার অর্থ বিপরীত গঠন ব্যবহৃত হয়। কীরকম? ইনভার্টেড ফর্মটা কি? অক্সিলারি ভার্বটা প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, যেটা আমরা দেখে থাকি কোনো কোশ্চেন তৈরি করতে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা ব্যবহৃত হয়, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব। যেমন আর ইউ প্লেয়িং ক্রিকেট, মানে তুমি কি ক্রিকেট খেলছো? প্রথমে আর অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে প্লেয়িং মেন ভার্ব, এইভাবে থাকে। কিন্তু সেটা এই ফর্মটা একে ইনভার্টেড ফর্ম বলে। এইটাকে কিন্তু আমরা এমনি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দেখতে পাবো। কখন? যখন কোনো সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে শুরু হবে এবং সেটা জোর দিয়ে বোঝাবে। উদাহরণ, সেলডম ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস। কদাচিৎ সে তার বাবা মার সঙ্গে দেখা করতে চায়।
তো জোর দিয়ে বোঝাচ্ছে, অর্থাৎ সে যে যায় সেটা খুবই রেয়ার। তো সেলডাম হচ্ছে অ্যাডভার্ব যেটা বাক্যের প্রথমে বসেছে এবং এখানে ইনভার্টেড ফর্ম হয়েছে। প্রথমে অক্সিলারি ভার্ব, এই যে এটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এইটা সাবজেক্ট, এইটা মেন ভার্ব। তো এই ইনভার্টেড ফর্ম বসেছে, যেটা আমরা খুব বেশি লক্ষ্য করে থাকি নো সুনার দিয়ে যে আমরা সেন্টেন্সগুলো ব্যবহার করি। নো সুনার অর্থাৎ নো সুনার কথার অর্থ কি? যেই মাত্র। নো সুনার যেই মাত্র, এক্ষেত্রেও কিন্তু ইনভার্টেড ফর্ম ব্যবহৃত হয়। যেমন নো সুনার ডিড শি রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট, যেই মাত্র সে স্টেশনে পৌঁছলো তৎক্ষণাৎ ট্রেন ছেড়ে দিল। তো এখানেও তাই হয়েছে। এখানে অক্সিলারি ভার্ব প্রথমে হওয়া উচিত ছিল কি? সাধারণত কি হয়? হি ডাজ ভিজিট বা হি ভিজিটস এরকম হয়, বা এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এখানে কিন্তু ব্যবহৃত হচ্ছে ইনভার্টেড ফর্ম হিসাবে। যেমন ডিড, তারপরে সি সাবজেক্ট, তারপরে রিচ মেন ভার্ব। তো এইটা ছিল ইনভার্টেড ফর্মের নিয়ম। 4 দাগে কি বলছে? 4 নম্বর রুলসে বলছে এলসের পরে বাট ও আদার বা আদারওয়াইজের পরে দ্যান ব্যবহৃত হয়। এলস যদি থাকে তারপরে বাট হবে, আদার বা আদারওয়াইজ থাকলে দ্যান হবে। উদাহরণ, ইট ইজ নাথিং বাট শিয়ার ম্যাডনেস, এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, তো এইটা বোঝানোর জন্যে আমরা নাথিং বাট ব্যবহার করছি, মানে এলস বা নাথিংয়ের পরেও হয়, এটা বলা উচিত ছিল এলস বা নাথিং। এলস বা নাথিংয়ের পরে বাট ব্যবহৃত হয়। আর কি হয়? আদারের পরে হয়। যেমন শি হ্যাড নো আদার অল্টারনেটিভ দেন স্টে হিয়ার। নো আদার থাকলে কি হবে? এই যে আদার শব্দটা আছে, বলাই ছিল আদারের পরে কি হবে? দেন হয়েছে। এখানে নাথিং বা এলসের পরে কি হবে? বাট হবে। তো এই যে নাথিংয়ের পরে কিন্তু বাট হয়েছে। রুল 5 বলছে নেভার ও নট এই দুটোই কিন্তু অ্যাডভার্ব, অর্থাৎ না বোঝায়। নেভার মানে কখনো না, এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার করা উচিত, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টাইপের, হচ্ছে কখনোই যা ঘটেনি। আর নট মানে তো না, সরাসরি না। তবে এক্ষেত্রে দুটোই না, তবে মাথায় রাখতে হবে যে একে অপরের কিন্তু স্থান দখল করতে পারে না, অর্থাৎ একে অপরের সাবস্টিটিউট বা পরিবর্তন হিসেবে ব্যবহার করা এদের কিন্তু উচিত নয়। কারণ যেখানে নেভার ব্যবহার করার কথা সেখানে আমরা নট ব্যবহার করতে পারি না, আবার যেখানে নট ব্যবহার করার কথা সেখানে কিন্তু নেভার ব্যবহার করা যায় না। কীরকম? উদাহরণে বলছে আই নেভার ওয়েন্ট টু উটি লাস্ট নাইট। উটি একটা পর্যটন কেন্দ্র, উটি। তো উটিতে আমরা কখনো, বলছে গত বছর আমরা উটিতে কখনো যাইনি। তো এরকম বলা যায় না, কখনো যাইনি মানে কোনো সময় যাইনি। গত বছর যাইনি কেন? গত বছর যাইনি বললে বোঝাবে যে তার আগের বছর গিয়েছিলাম। তো এটা সেরকম নয়। সেই জন্য এই সেন্টেন্সটা কিন্তু রং কনস্ট্রাকশন, এটা কিন্তু ভুল। এই নেভারের জন্য কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কারণ নেভার ওয়েন টু উটি হলে ঠিক ছিল। এখানে বলছে লাস্ট ইয়ার রয়েছে, গত বছর আমরা কখনো যাইনি, সেই জন্য এই সেন্টেন্সটা কিন্তু রং কনস্ট্রাকশন হওয়া উচিত। আই ডিড নট ওয়েন টু উটি লাস্ট ইয়ার, আমি গত বছর উটিতে যাইনি। এইটা হচ্ছে সঠিক সেন্টেন্স বা কনস্ট্রাকশন। আবার এটা দেখি, এখানে আবার দেখা যাচ্ছে নেভারকে আমরা নেভারের জায়গায় নট বসাতে পারি, কিন্তু সেটা অন্যভাবে। কীরকম? আই নেভার রিমেম্বার টু হ্যাভ সেড সো। এর অর্থ হচ্ছে আমার মনে হয় না আমি এরকম কোনো কথা বলেছিলাম। তো আমার কখনো মনে হয় না। তো এটা খুবই ভুল একটা কনস্ট্রাকশন, সেই জন্যে এই সেন্টেন্সটাকে আমাদের ভুল ধরতে হবে। এটা হবে এরকম, এটার বদলে এইটা হবে আই রিমেম্বার নেভার টু হ্যাভ সেড সো। এইটা হচ্ছে সঠিক কনস্ট্রাকশন, অর্থাৎ এটা করা যাবে না, করতে হবে এটা রং, এটা রাইট কনস্ট্রাকশন। রিমেম্বার নেভার আগে দিলে হবে না, রিমেম্বার নেভার টু হ্যাভ সেড সো, আমার মনে হয় না আমি এই ধরনের কথা কখনো বলেছি। অথবা অর এইটা করা যাবে, আই ডু নট রিমেম্বার টু হ্যাভ সেড সো, আমি মনে করতে পারি না যে এরকম কথা আমি বলেছি, এটা কিন্তু রাইট। ছদক কি বলছে? নেগেটিভ অ্যাডভার্ব কখনোই নেতিবাচক শব্দের সাথে ব্যবহার করা যায় না। অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব নেব, আবার বাক্যে আর একটা নেগেটিভ শব্দ, নেতিবাচক শব্দ নেব, তাহলে দুটো নেগেটিভ একসঙ্গে কিন্তু কখনো ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে দুটো নেগেটিভ কিন্তু পজিটিভ হয়ে যাবে। অ্যালজেব্রার সূত্র অনুসারে যে দুটো নেগেটিভ মাইনাস মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, অর্থাৎ দুটো নেগেটিভে
পজিটিভ হয়ে যেতে পারে, ইতিবাচক জিনিস হয়ে যেতে পারে, সেই জন্যেই আমাদের ব্যবহার করা উচিত নয়। যেমন সেলডম, যেগুলো নেগেটিভ অ্যাডভার্ব, সেইগুলো কয়েকটা উদাহরণ দিলাম। সেলডম মানে কদাচিৎ, নো হোয়ার মানে কোথাও না, নেভার মানে কখনো না, নাথিং মানে কোনো কিছুই না, হার্ডলি মানে প্রায় না, বেয়ারলিও মানে তাই, প্রায় না। তো এইগুলো দিয়ে কিন্তু কখনোই আমরা অন্য নেগেটিভ শব্দের সঙ্গে আমরা ব্যবহার করতে পারবো না। যেমন এই সেন্টেন্সে রয়েছে হি ডাজ নাথিং উইদাউট নেভার কনসাল্টিং মি, অর্থাৎ এই সেন্টেন্সের বক্তব্য হচ্ছে আমার সঙ্গে পরামর্শ না করে সে কখনো কোনো কাজ করে না। তো এখানে ব্যবহার করেছি নাথিং, এটা অ্যাডভার্ব। আবার এখানে ব্যবহার করছি নেভার, ভুল হয়ে যাচ্ছে। তো নেভার এখানে হবে না, এটা হবে এভার, এভার কনসাল্টিং মি। সঠিক সেন্টেন্সটা হচ্ছে হি ডাজ নাথিং উইদাউট এভার কনসাল্টিং মি। আমার সঙ্গে কনসাল্ট না করে, এই নায়ের জন্য মনে হতে পারে যে এখানে নেভার বসাবো, না, এখানে বসাতে হবে এভার, কারণ এখানে অলরেডি একটা নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে, দুটো নেগেটিভে কিন্তু পজিটিভ হয়ে যাবে। এবার আসছি 7 নম্বর রুল। 7 নম্বর রুলটা কোনো একটা কংক্রিট রুল নয়। 7 নম্বরে আমি দেখিয়েছি যে কিছু কিছু কনফিউজিং অ্যাডভার্ব যেগুলো আমাদেরকে কনফিউজ করে দেবে ব্যবহারের সময়, যেগুলো কি সাধারণত, যেমন 1 নম্বরে বলেছে হচ্ছে কি, এমন কিছু অ্যাডভার্বের উল্লেখ এখানে করেছি এমন কিছু অ্যাডজেক্টিভের উল্লেখ এখানে করেছি যেগুলো দেখতে কিন্তু অ্যাডভার্বের মতো। কীরকম? সাধারণত আমরা জানি কি যে অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করলে বা অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলে বা কোনো শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। এই সব শব্দগুলোর শেষেই কিন্তু এলওয়াই আছে, কিন্তু তারা অ্যাডভার্ব নয়, তারা অ্যাডজেক্টিভ। যেমন ম্যানলি, মাস্টারলি, স্লোভেনলি, মান্থলি, উইকলি, সিকলি, ফ্রেন্ডলি, অর্ডারলি, এই শব্দগুলো কিন্তু অ্যাডভার্ব নয়, যদিও শেষে এলওয়াই আছে। যেমন ম্যানলি মানে কি? ম্যানলি মানে মানুষ ভাবে না। ম্যানলি কথার অর্থ হচ্ছে পুরুষোচিত, অর্থাৎ পুরুষের মতো বৈশিষ্ট্যযুক্ত। মাস্টারলি মানে নিপুণভাবে। স্লোভেনলি মানে অগোছালো। মাস্টারলি মানে কি? মাস্টারলি মানে নিপুণ ভাবে না। স্লোভেনলি মানে অগোছালো, যার বিপরীত শব্দ হতে পারে অর্ডারলি, অর্থাৎ সব কিছু শৃঙ্খলাবদ্ধ বা গোছানো। মান্থলি মাসিক, উইকলি সাপ্তাহিক, সিকলি অসুস্থ। যেমন এই যে মান্থলি দিয়ে মান্থলি টিকিট, ট্রেনে আমরা কেটে থাকি, সারা 1 মাসের টিকিট আমরা একসঙ্গে কেটে নিলে সেটাকে বলা হয় মান্থলি টিকিট। তো মান্থলি টিকিট এখানে নাউনকে কোয়ালিফাই করছে, অর্থাৎ মান্থলি কিন্তু অ্যাডজেক্টিভ, এলওয়াই থাকলেই ধরে নেওয়ার দরকার নেই যে ওটা অ্যাডভার্ব। তো এই ধরনের শব্দগুলো বা ওয়ার্ডগুলোকে আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু অ্যাডভার্ব নয়, অ্যাডজেক্টিভ। 2 দাগে বলছে এমন কিছু এখানে শব্দ রয়েছে বা ওয়ার্ড রয়েছে যেগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই ব্যবহৃত হতে পারে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কোনো নাউনকে কোয়ালিফাই করে, আবার অ্যাডভার্ব হিসেবে কোনো ভাবকে কোয়ালিফাই করতে পারে। যেমন ফাস্ট, স্ট্রেইট, আউটরাইট, হার্ড, হার্ডলি, লেট, এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুভাবেই ব্যবহৃত হয়। যেরকম ঈশান্ত শর্মা ইজ এ ফাস্ট বোলার। ফাস্ট বোলার নাউন, একে কোয়ালিফাই করছে ফাস্ট কিন্তু অ্যাডজেক্টিভ। ফাস্ট বোলার মানে কি? জোরে বোলার, অর্থাৎ জোরে বল করে। আর আবার ফার্স্ট দিক হচ্ছে দ্য হর্স রানস ফাস্ট, ঘোড়াটি দ্রুত দৌড়ায়। রানস এই ভার্বকে কোয়ালিফাই করছে, তাহলে এটা অ্যাডভার্ব, ভার্বকে যে কোয়ালিফাই করে সেটা অ্যাডভার্ব। 3 নম্বরে বলছি কি, লাউডলি আর অ্যালাউড, দুটো শব্দ লাউড নিয়ে গঠিত, লাউড দিয়ে গঠিত। এই দুটো শব্দ কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এদের অর্থের পার্থক্য রয়েছে। কীরকম পার্থক্য রয়েছে? লাউডলি কথার অর্থ কি? উচ্চ স্বরে মানে খুব জোরে চেঁচিয়ে। আর অ্যালাউড মানে কি? শুনতে পাওয়া যায় এমনভাবে, অর্থাৎ অডিবলি মানে শুনতে পাওয়ার যোগ্য, অর্থাৎ একে কি বলবো? অডিবলি, শুনতে পাওয়া যায় এমনভাবে। তার জন্য জোরে বলার দরকার নেই, যতটুকু জোরে বললে শুনতে পাওয়া যাবে সেটাই। কিন্তু লাউডলি মানে কি? প্রয়োজনের তুলনায় বেশি জোরে বলা। তেমনিভাবে লেট আর লেটলি, এই দুটো শব্দ একটু খেয়াল করতে হবে। লেটটা কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোভাবেই ব্যবহৃত হয়, হোয়ারঅ্যাজ লেটলি কথাটা শুধুমাত্র অ্যাডভার্ব, কিন্তু তার মানে কিন্তু দেরি করে নয়, সম্প্রতি, অর্থাৎ ইন রিসেন্ট টাইমস, এটা কিন্তু পুরোপুরি অ্যাডভার্ব। হোয়ারঅ্যাজ লেট কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোই হতে পারে। যেমন লেট অ্যাডজেক্টিভ কীভাবে হবে? লেট কামার বা লেট রাইজার, যে দেরি করে ঘুম থেকে ওঠে লেট রাইজার, যে দেরি করে আসে লেট কামার। তো কামার এটা নাউন, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আবার লেটকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। হি কামস লেট, তখন লেট কাম ভার্বকে কোয়ালিফাই করবে, অর্থাৎ তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আবার একইভাবে হার্ড আর হার্ডলি,
হার্ড কিন্তু হ্যাঁবাচক অর্থাৎ ইতিবাচক বা অ্যাফার্মেটিভ সেন্সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোই হয়, আবার হার্ডলি শুধুমাত্র অ্যাডভার্ব হয় নাবাচক অর্থে। এটা খেয়াল করতে হবে, হার্ডটা অবশ্যই হ্যাঁবাচক, না হার্ডলিটা নাবাচক। কারণ হার্ড কথার অর্থ যখন অ্যাডজেক্টিভ তখন শক্ত বা কঠিন, এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর কঠিনভাবে তখন অ্যাডভার্ব। হোয়ারাজ হার্ডলির অর্থ হচ্ছে প্রায় না, প্রায় না, হয়তো না অর্থে, ওই জন্য নাবাচক বলা হয়েছে, এটা কিন্তু হ্যাঁবাচক অর্থে হার্ড। হার্ডের পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, কিন্তু হার্ডলি অলওয়েজ অ্যাডভার্ব। এবার রুল নাম্বার 8, রুল নাম্বার 8-এ কী বলছে? বলছে এখানে দুটো অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ভেরি এবং আরেকটা মাছ, একটা ভেরি এবং একটা মাছ। এরা অ্যাডজেক্টিভ হিসেবে এদের ভূমিকাটা প্রথমে ব্যাখ্যা করছি, কারণ ভেরি এবং মাছ যখন অ্যাডজেক্টিভে ব্যবহৃত হয় তখন একটি ভেরিটা ব্যবহৃত হয় প্রেজেন্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসেবে কোয়ালিফাই করে এবং সেটা পজিটিভ ডিগ্রিতে, হোয়ারাজ মাছ অ্যাডজেক্টিভ হিসেবে পাস্ট পার্টিসিপলকে কোয়ালিফাই করে এবং সেটা কম্পারেটিভ ডিগ্রিতে। আবার এই ভেরি এবং মাছ যখন সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হবে তখন কিন্তু তারা অ্যাডভার্ব হয়ে যাবে। অর্থাৎ ভেরি এবং মাছ অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে কোয়ালিফাই করবে এবং একটা পজিটিভ ডিগ্রি এবং একটা কম্পারেটিভ ডিগ্রি। কীরকম? যেমন বলা হচ্ছে ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং পিকচার, এটা একটা খুব দারুণ ছবি। ইন্টারেস্টিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল একে কোয়ালিফাই করছে কে? ভেরি, এবং ভেরিটা তাই অ্যাডজেক্টিভ, ভেরিটা কিন্তু অ্যাডজেক্টিভ। ভেরি ইন্টারেস্টিং, কেমন ইন্টারেস্টিং? ভেরি ইন্টারেস্টিং, তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর পরেরটায় মাছ কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কীরকম? আই ওয়াজ মাচ এক্সস্টেড ইন দ্য ইভিনিং, এখানে এক্সস্টেড হলো পাস্ট পার্টিসিপল আর তাকে কোয়ালিফাই করছে মাছ, এবং এটা ব্যবহৃত হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে। বলছে আমি সন্ধ্যাবেলায় খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার মানে সন্ধ্যাবেলার দিকে ক্লান্ত হওয়ার ভাগটা বেশি সন্ধ্যাবেলাতে, ওই জন্য এটা কম্পারেটিভ ডিগ্রি, ওয়ারেস এটা কিন্তু পজিটিভ ডিগ্রি। অর্থাৎ সন্ধ্যাবেলায় মানে কি? দিনের তুলনায় সন্ধ্যাবেলায়। কিন্তু ভেরি আর মাছকে আমরা যদি সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করি, যেরকম শি ইজ দ্য ভেরি বেস্ট টিচার ইন আওয়ার স্কুল, সে আমাদের স্কুলের প্রকৃতই সবচেয়ে ভালো টিচার বা শিক্ষক। এখানে ভেরির অর্থ কি? ভেরির অর্থ হচ্ছে রিয়ালি, রিয়ালি বা প্রকৃতই। পরেরটা কি বলছে? শি ইজ মাচ দ্য বেস্ট টিচার ইন আওয়ার স্কুল, সে আমাদের স্কুলের সবচাইতে ভালো শিক্ষক। এবং এই মাছের অর্থ হচ্ছে ডিসাইডেডলি, নিশ্চিতভাবে, ডিসাইডেডলি বা নিশ্চিতভাবে। আর এটার অর্থ হচ্ছে প্রকৃতই। এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, কারণ এখানে বেস্ট অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে মাছ, এখানেও বেস্ট অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে ভেরি, এবং এটার ফাংশন হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডভার্ব। 8 নম্বর রুলেরই এবার 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মে বলা হচ্ছে যে অ্যাডভার্ব ক্লজে দ্যাট ছাড়া এবং ইনফিনিটিভের ক্ষেত্রে টু ছাড়া কখনো সো বা টুকে ব্যবহার করা উচিত না। অর্থাৎ অ্যাডভার্ব ক্লজে সো বা ইনফিনিটিভের ক্ষেত্রে টি ডাবল ও টু, এই দুটো অ্যাডভার্বকে কখনোই একা একা ব্যবহার করা যাবে না। অবশ্যই সো এর সঙ্গে দ্যাট নিতে হবে এবং টু এর সঙ্গে টি ও টু নিতে হবে। যেমন শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারছে না। তো এখানে সো এবং দ্যাট এই কানেক্টরটা বা এই লিঙ্কারটা নিতে হবে, যার মানে হলো এতই যে, এতই যে। আবার এটাকেই ইনফিনিটিভ দিয়ে লেখা যায় শি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটার পক্ষে খুবই দুর্বল। এই টুটা নিলে পরবর্তীকালে এই টুটা অবশ্যই নিতে হবে। 4 নম্বর বলছে এনাফ। এনাফ এই শব্দটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই ব্যবহৃত হতে পারে, তবে অ্যাডভার্ব হিসেবে যদি ব্যবহার হয় সেক্ষেত্রে যে অ্যাডজেক্টিভটাকে বিশেষিত করবে তার পরে বসাতে হবে, কারণ অ্যাডভার্বের ফাংশন হচ্ছে সে নিজে অন্য কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। তো আমরা এখানে দেখি একটা সেন্টেন্স, শি ইজ ওয়াইজ এনাফ টু অ্যালাউ হার সন টু গো। এখানে এনাফ কাকে বিশেষিত করছে? ওয়াইজকে।
তাহলে এর আগে বসানো উচিত ছিল, কিন্তু এনাফের ক্ষেত্রে নিয়মটা হলো এই যে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে তার পরে বসবে, তার আগে না। এতক্ষণ আমরা যা কিছু পাচ্ছিলাম অ্যাডভার্ব সবসময় যাকে কোয়ালিফাই করছে তার আগে বসে, এক্ষেত্রে কিন্তু পরে বসবে, না হলে কনস্ট্রাকশনটা ভুল হবে। তো এই ওয়াইজ এই অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে এনাফ এই অ্যাডভার্ব, এনাফের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে বসবে। 5 নম্বর বলছে রাদার। রাদার মানে বরং, বরং অনুস্বর বরং। এই বরং রাদারকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যেমন রাদার সাধারণত বেসিক্যালি রাদার হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা বোঝায়, মাত্রা, মাত্রা সূচক অ্যাডভার্ব। যেমন শি ইজ রাদার ইন্টেলিজেন্ট, সে বরং বুদ্ধিমতী, সে বরং বুদ্ধিমতী, বোকা তো নয়, সে বরং বুদ্ধিমতী। এটাকে ডিগ্রি বোঝাচ্ছে, অর্থাৎ আরও বেশি করে তার মাত্রাটা বুঝিয়ে দিচ্ছে যে তার বুদ্ধিমত্তার মাত্রাটা কীরকম। তারপর রাদারকে আমরা নাউনের আগে বসাতে পারি, সেক্ষেত্রে বসানোর আগে এ বা এন এই অ্যাডজেক্টিভটা বসাতে হবে বা এই ডিটারমিনারটা বসাতে হবে। যেমন ইট ইজ রাদার এ নুইসেন্স। নুইসেন্স মানে কি? বিপদ বা ঝামেলা বা বিরক্তিকর ব্যাপার। তো বিরক্তিকর ব্যাপার এটা নাউন, এর আগে আমরা রাদারকে বসাচ্ছি, সেজন্য একটা ডিটারমিনার আনতে হবে। না আনলে কিন্তু শুধু যদি বলি ইট ইজ রাদার নুইসেন্স তাহলে কিন্তু ঠিক হবে না, কারণ এটা নাউন। নাউনের ক্ষেত্রে এ বা এন বসিয়ে নিতে হয়। আবার পছন্দের ক্ষেত্রেও কিন্তু রাদার ব্যবহৃত হয়, পছন্দ বোঝাবে। যেমন উড রাদার, হ্যাড রাদার, রাদার দেন, সবকটার মানেই এক, অর্থাৎ একটার থেকে আরেকটা পছন্দের অবকাশ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, হি হ্যাড রাদার ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ তার কাজটা করে রাখা উচিত ছিল। হ্যাঁ, তো এইভাবে রাদারের বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন রয়েছে তার ব্যবহারে। এবারে রুল নাম্বার 9। রুল নাম্বার 9-এ কী বলছে? বলছে টু এবং অ্যাজ ওয়েল দুটোর অর্থই কিন্তু এবং, এবং অর্থে ব্যবহৃত হয়, বা ও শেষে বিভক্তি যদি দিই ও, সেই রকম যে টু আর অ্যাজ ওয়েল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শেষে বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বাচক বা ইতিবাচক বাক্য, তার শেষে বসবে কিন্তু টু ও অ্যাজ ওয়েল, কিন্তু অলসো বাক্যের শেষে বসে না। কীরকম? উদাহরণে বলছে শি ফাউন্ড হার ব্যাগ অ্যান্ড মানি টু অর অ্যাজ ওয়েল। সে তার ব্যাগ এবং টাকাও, মানি টু মানে কি? মানি টু এর অর্থ হচ্ছে টাকাও, অর্থাৎ টাকা, ব্যাগের সঙ্গে টাকাও সে খুঁজে পেয়েছিল। আমরা টু বসাতে পারি অথবা অ্যাজ ওয়েল বসাতে পারি টু এর জায়গায়, অর্থাৎ শি ফাইন্ড হার ব্যাগ অ্যান্ড মানি অ্যাজ ওয়েল অথবা মানি টু। কিন্তু এই জায়গায় আমরা কখনোই অলসোকে বসাতে পারবো না। অলসোকে বসাতে গেলে অবশ্যই আগে বসাতে হবে। যেমন শি ফাউন্ড হার ব্যাগ অ্যান্ড অলসো মানি, মানি অলসো করা যাবে না। শি ফাউন্ড হার ব্যাগ অ্যান্ড মানি অলসো, এটা কিন্তু রং কনস্ট্রাকশন, অলসো মানি। এবারে 2 নম্বর নিয়ম 9-এরই বলছে দুজন ব্যক্তি একই রকম কাজ করলে সেক্ষেত্রে ভার্বের ইনভার্টেড ফর্মটা ব্যবহৃত হবে। সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এই ফর্মটা ব্যবহৃত হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, দুজন যদি একই রকম কাজ করে। কীরকম? শি ওয়ান দ্য প্রাইজ অ্যান্ড সো ডিড হার সিস্টার, অর্থাৎ কি? সে পুরস্কার জিতেছিল এবং তার বোনও পুরস্কার জিতেছিল। সে পুরস্কার জিতেছিল এবং তার বোনও পুরস্কার জিতেছিল, এই এতটা কথা আমরা না বলে আমরা বলতে পারি শি ওয়ান দ্য প্রাইজ অ্যান্ড সো ডিড হার সিস্টার। সো মানে কি? সেই রূপই করলো তার বোন, অর্থাৎ সেরূপ করলো মানে সেও প্রাইজ জিতলো। আমরা এখানে লিখবো না সো হার সিস্টার ওয়ান দ্য প্রাইজ। দুবার বারবার একই জিনিস দুবার বললে বাক্যের মাধুর্য নষ্ট হয়, তো এইভাবে বললে কিন্তু আরও ভালো শোনায়। এটাকে ইনভার্টেড ফর্ম বলে, যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে অক্সিলারি ভার্ব আগে আসে সেটা কিন্তু ইনভার্টেড ফর্ম টাইপের। তো এটা কিন্তু আমরা করব সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। কিন্তু সেটা যদি নেগেটিভ সেন্টেন্স হয়, এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী করব? নাইদার ব্যবহার করব, সো এর জায়গায় ব্যবহার করব, সো এর জায়গায় ব্যবহার করব নাইদার, নাইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। যেরকম হি ডাজ নট রাইট ওয়েল, সে ভালো লেখে না, অ্যান্ড নাইদার ডু আই, এবং আমিও ভালো লিখি না, অর্থাৎ আমিও না, সে না ভালো লেখে না আমি ভালো লিখি, অর্থাৎ আমরা দুজনের কেউই ভালো লিখি না।
আমরা আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। শেষ পয়েন্ট 10 নম্বর পয়েন্টের 1 নম্বর, 10-এর 1 নম্বর পয়েন্টে বলছে রিগার্ড। রিগার্ড মানে কি? কোনো কিছুকে মনে করা বা ধরে নেওয়া বা বিবেচনা করা। রিগার্ড মানে বিবেচনা করা, ডেসক্রাইব মানে বর্ণনা করা, ডিফাইন মানে সংজ্ঞা দেওয়া, ট্রিট মানে ধরে নেওয়া বা কারোর সাথে আচরণ করা, ভিউ মতামত দেওয়া, নো মানে জানা। এই ধরনের যে ভার্বগুলো আছে সেই ভার্বের সঙ্গে যখন আমরা অ্যাজ এই অ্যাডভার্বটা ব্যবহার করি তখন সেটা ক্রিয়ার বিধেয়কে, অর্থাৎ ক্রিয়ার বিধেয় মানে প্রেডিকেট পার্টকে পরিচয় করিয়ে দিতে ব্যবহৃত হয়। যেমন আই রিগার্ড হিম অ্যাজ মাই ব্রাদার, আমি তাকে আমার ভাইয়ের মতো মনে করি। রিগার্ড মানে বিবেচনা করি। তো এখানে অ্যাজ এটা কী জন্য ব্যবহৃত হচ্ছে? এটা এই রিগার্ড ভার্বের যে প্রেডিকেট পার্ট, এই যে হিম অ্যাজ মাই ব্রাদার, এই অংশটাকে পরিচয় করিয়ে দিচ্ছে। অর্থাৎ এই হিম এটার সঙ্গে আই সাবজেক্টের কি সম্পর্ক, সেই সম্পর্কটা অ্যাজ ডিফাইন করছে মাই ব্রাদার দিয়ে। অর্থাৎ এই ব্যক্তিটি হলেন বা এই অবজেক্ট বা এই ব্যক্তিটি হলেন সাবজেক্টের ব্রাদার তুল্য, ভাই সম, ভ্রাতৃপ্রতিম, অর্থাৎ তিনি তাকে ভাই হিসেবে মনে করেন। অর্থাৎ যখনই এই ভার্বগুলোর সঙ্গে অ্যাজ ব্যবহৃত হবে তখনই জানতে হবে যে সেটা পরিচয় করার জন্যে ব্যবহার করা হচ্ছে। হোয়ারএজ যদি সেই ভার্বগুলো হয় নেম, ইলেক্ট, থিঙ্ক, কনসিডার, কল, অ্যাপয়েন্ট, এই ধরনের ভার্বগুলো যদি হয়, নেম মানে কাউকে নামকরণ করা, ইলেক্ট মানে নির্বাচন করা, থিঙ্ক মানে ভাবা, কনসিডার মানে বিবেচনা করা, কল মানে ডাকা বা আহ্বান করা, অ্যাপয়েন্ট মানে নিযুক্ত করা, মেক মানে বানানো, চুজ পছন্দ করা, এইসব ভার্বের ক্ষেত্রে কিন্তু অ্যাজ অ্যাডভার্বটিকে আমরা কিন্তু পরিচয় করাতে ব্যবহার করব না, করলে সেটা ভুল হবে। যেমন হি থিঙ্কস হার অ্যাজ এ ফুল, সে তাকে বোকা মনে করে। এখানে যেমন ভাই মনে করে, অ্যাজ ব্যবহার ঠিক, কারণ ভার্বটা হচ্ছে রিগার্ড। রিগার্ড যখন নেই বা এই ভার্বগুলো যখন নেই, অন্য কোনো ভার্ব রয়েছে, তখন কিন্তু অ্যাজ ব্যবহার করা ঠিক নয়, ভুল। তাহলে বাক্যটা কি হবে? হি থিঙ্কস হার এ ফুল, সে মনে করে যে সে একটা বোকা। ইনি মনে করেন যে ইনি হচ্ছেন বোকা, এখানে কিন্তু অ্যাজ ব্যবহার করা যাবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও অ্যাডভার্ব পার্ট 3, যেখানে আমরা আলোচনা করলাম অ্যাডভার্ব সংক্রান্ত রুলস। এই রুলসগুলো খুব ভালোভাবে জানার দরকার, কারণ বাক্যে অ্যাডভার্বের ব্যবহার কীরকম হবে, কোনো অ্যাডভার্ব, বিশেষ করে একটা অ্যাডভার্বের ব্যবহার আমরা কিভাবে করব, সেটা কিন্তু আমাদের সম্যক জ্ঞান, সে সম্পর্কে প্রোফাউন্ড নলেজ আমাদের রাখতে গেলে এই নিয়মগুলোকে মাথায় রাখতে হবে। এগুলো দিয়ে আমরা সেন্টেন্স কারেকশন করতে পারবো, কোনো সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবো, সঠিকভাবে গ্রামাটিক্যালি রাইট করতে পারবো এই নিয়মগুলো জানা থাকলে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।